আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নেব অনার্স তৃতীয় বর্ষের ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য, সেই ক্লাসটি হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের একটি বিখ্যাত কবিতা দ্য ডেফিনিশন অফ লাভ। অ্যান্ড্রু মার্ভেল একজন মেটাফিজিক্যাল পোয়েট। আমরা যেরকম জানি যে জন ড্রাইডেন বলেছিলেন যে জন ডান অ্যাফেক্টস মেটাফিজিক্স, অথবা ডক্টর স্যামুয়েল জনসন পরবর্তীতে এই জন ডান এবং তার অনুসারী কবিদেরকে মেটাফিজিক্যাল পোয়েট নামে সম্বোধন করেছেন। যদিও পরবর্তীকালে টি.এস. এলিয়ট এই ধরনের কবিদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলে সম্বোধন করার বিরুদ্ধে তার অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন না যে ওনারা মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, উনি মনে করেন যে ওনারা সপ্তদশ শতকের কবি ছিলেন, এটি মনে করেন। তো সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমরা আসলে এই জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, রবার্ট হেরিক, জর্জ হারবার্ট, হেনরি ভন, এই সমস্ত কবিদেরকে ইংরেজি সাহিত্যে মেটাফিজিক্যাল পোয়েট হিসাবেই একটু বেশি চিনি। তো অ্যান্ড্রু মার্ভেল তার কবিতাগুলো লেখার ক্ষেত্রে মেটাফিজিক্যালদের যে গুরু জন ডানের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। জন ডান যেরকম অনেক প্রেমের কবিতা লিখেছেন, অ্যান্ড্রু মার্ভেলও বেশ কিছু প্রেমের কবিতা তিনি লিখেছেন। তার বিখ্যাত প্রেমের কবিতাগুলোর মধ্যে দুইটি তোমাদের সিলেবাসে আছে, টু হিজ কয় মিস্ট্রেস, দ্য ডেফিনিশন অফ লাভ, এছাড়া দ্য আনফরচুনেট লাভার, এটিও আরেকটি বিখ্যাত প্রেমের কবিতা। এছাড়া তিনি ধর্মীয় কবিতাও লিখেছেন, যেমন দ্য ডায়ালগ বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সোল, তার একটি বিখ্যাত ধর্মীয় কবিতা। তো ডেফিনিশন অফ লাভ এই কবিতাটার টাইটেলটা থেকে বা শিরোনামটা থেকে আমরা বুঝতে পারি এই কবিতাতে অ্যান্ড্রু মার্ভেল প্রেমের সংজ্ঞা দিয়েছেন তার মতো করে। তিনি একজন প্যাসিমিস্টিক লাভার হিসাবে প্রেমকে দেখেছেন, ভালোবাসাকে দেখেছেন, এবং তিনি মনে করেন যে এটি খুব বিরল প্রকৃতির, কিন্তু খুবই উচ্চ মার্গের, উচ্চ মানসম্মত, এবং এটি স্বর্গীয়, আর স্বর্গীয় বিধায় এটি কখনো পূরণ হবার নয়। আমি যখনই এই দ্য ডেফিনিশন অফ লাভ কবিতাটি পড়ি বা পড়াই, তখনই আসলে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটির কথা মনে পড়ে। হয়তো তোমরা সকলেই এই গানটি শুনেছ। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই সুখের আশ, লোকে তবে পরে কি সুখের তরে এমন দুঃখের ফাঁস। তো আসলে এই যে গানটিতে ভালোবাসাকে বা প্রেমকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অনেক দূরদেশের একজন কবি অ্যান্ড্রু মার্ভেল তার বহু আগে ঠিক একই রকম অনেকটা সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন প্রেমকে, ভালোবাসাকে। যদিও এটি মনে করার কোনো কারণ নেই যে একজন কবি আরেকজন দ্বারা অনুপ্রাণিত। আসলে মহান মানুষেরা বিভিন্ন জায়গায় থাকা সত্ত্বেও তারা একই রকমভাবে চিন্তা করতে পারে। আমি কোনোভাবেই মনে করি না যে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড্রু মার্ভেলের এই কবিতা দ্বারা প্রভাবিত হয়ে গানটি লিখেছেন, এটা মনে করার কোনো কারণ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যিক প্রতিভাকে আমি অনেক উপরেই স্থান দেই, আরো অনেকের মতোই। এই কবিতাটিতে অ্যান্ড্রু মার্ভেল তার বিলাভেটের প্রতি যে ভালোবাসাটাকে তিনি এভাবে সংজ্ঞায়িত করেছেন যে এটি স্বর্গীয় এবং এটি কখনো পূরণ হবে না। শুধুমাত্র যারা পৃথিবীতে অসত্য বা আনট্রু লাভার্স, তারাই শুধুমাত্র পৃথিবীতে একত্রিত হতে পারবে। এর পিছনে কারণ হচ্ছে ভাগ্য বা ফেট, বিধাতা, বিধি কখনোই চান না দুইজন প্রকৃত প্রেমিক একত্রিত হোক। এটি অ্যান্ড্রু মার্ভেলের ধারণা। এই জন্য অ্যান্ড্রু মার্ভেল মনে করেন যে তাদের ভালোবাসা ইম্পসিবিলিটি এবং ডিসপেয়ার, এই দুইটার সমন্বয়ে গঠিত। বিরহ আছে, যাতনা আছে, আর অসম্ভব, এটি কখনোই পূরণ হবে না। আর ফেট যেহেতু খুবই জেলাস, খুবই ঈর্ষান্বিত প্রকৃত প্রেমিকদের ক্ষেত্রে, যেন ফেট কখনো তাদেরকে একত্রিত হতে দেয় না। কবি যদি অনেক কষ্ট করে ভালোবাসার তাগিদে তার বিলাভেটের আত্মা যেখানে আছে, তার এক্সটেন্ডেড সোল যেখানে আছে, সেখানে যদি আসতেও চান, ফেট তার লৌহ দণ্ড দ্বারা কবিকে তাড়িয়ে দেবেন এবং দুইজনকে, এই কবি এবং তার বিলাভেটকে দুই মেরুতে তার অবস্থান করে দেবে, যাতে তারা কখনো একত্রিত হতে না পারে। শারীরিকভাবে, মানসিকভাবে তারা একত্রিত থাকবে। আর কবি মনে করেন তাদের যে ভালোবাসা, এটি পূরণ হতে পারে যদি দুইটি ঘটনা ঘটে, যে দুইটি ঘটনা কখনোই ঘটবে না এবং তাদের ভালোবাসা পূরণ হবে না। একটি হচ্ছে আকাশ যদি ভেঙে পড়ে পৃথিবীতে, আকাশ যদি ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে জমিনের উপর উপড়ে পড়ে, আর আরেকটি হচ্ছে যে সারা পৃথিবী যদি একটি সমতল ভূমিতে পরিণত হয়।
এই দুটি ঘটনা একেবারে অসম্ভব। আসলে তাদের যে ভালোবাসার যে অসম্ভবতা, সেই জিনিসটি প্রমাণ করার জন্যই বা উপলব্ধি করানোর জন্যই তিনি এই দুটি উদাহরণ দিয়েছেন। তিনি দুটি প্যারালাল লাইনের কথা বলেছেন। প্রকৃত ভালোবাসা প্রেমিক প্রেমিকাদের অবস্থানটা হচ্ছে দুটি প্যারালাল লাইনের মতো, অথচ যারা প্রকৃত না তাদের ভালোবাসাটা হচ্ছে অবলিক লাইনের মতো। অবলিক লাইন বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কোণে কোণে কোনায় কোনায় তারা মিলে যেতে পারে, কিন্তু প্যারালাল লাইন অসীম হলেও কখনো মিলে যাবে না। এই যে প্যারালাল লাইনের যে কনসেপ্টটা দিয়ে, মেটাফিজিক্যাল কনসেপ্টটা দিয়ে তিনি তাদের ভালোবাসাকে বোঝাতে চাইলেন। আমি আসলে বাংলায় একটি গান শুনেছি, হয়তো তোমরাও শুনে থাকতে পারো। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল। এই গানটির সাথে আমরা কিন্তু এই প্যারালাল লাইনের একটু অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি, যে দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, চিরকাল বন্ধু থাকবে, কিন্তু রেল লাইনের মতো সমান্তরাল ভাবে তারা চলবে, কিন্তু কখনো তাদের মিলন হবার কোনো সুযোগ থাকবে না। কবি অবশ্য এই কবিতার একেবারে শেষ পর্যায়ে এসে একটু সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করলেন। কবি মনে করেন যে তাদের যে ভালোবাসা, এটি হচ্ছে কনজাংশন অফ দ্য মাইন্ড, মনের মিল, অপোজিশন অফ দ্য স্টার। যদিও ভাগ্য রেখা তাদেরকে কখনো একত্রিত হতে দেবে না, কিন্তু মনের দিক দিয়ে তাদের দুজনের মিল আছে, এবং সেই মিলটা নিয়ে কবি কিন্তু শেষ পর্যায়ে একটি সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন এই কবিতাটিতে। তো আসলে এই কবিতাটি একটি বিরহের উপর ভিত্তি করে এই কবিতায় কবিতার মতামতকে পেশ করেছেন, কবিতার উপলব্ধিকে পেশ করেছেন, কবিতার ভালোবাসাকে সংজ্ঞায়িত করেছেন, তার ভালোবাসার প্রকৃতি সম্পর্কে কবি ধারণা দিয়েছেন, এবং এর মাধ্যমে কবি আসলে তার যে বক্তব্যটি সাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই কথাগুলোর মধ্য দিয়ে তোমরা এই কবিতাটা সম্পর্কে একটি ধারণা পেয়েছ, এবং সেই ধারণার মধ্যে দিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনাটি এখানে শেষ করছি।